স্প্রেডশিটের উপর এটা আমার থার্ড ভিডিও। এর আগে একটা ইন্ট্রোডাকশন অফ স্প্রেডশিট ছিল, তার উপর লাস্ট ভিডিওতে আমি ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিলস করিয়েছি। এবার হচ্ছে থার্ড ভিডিওতে আমি ডেটার নানা রকম ফর্মুলা, এরার, ফাংশন এইসব নিয়ে বলবো। তো বেসিক ক্যালকুলেশনে যেটা ফার্স্টেই দেখাবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফর্মুলা। ফর্মুলা হচ্ছে এই যে জিনিসগুলো আছে, এখানে কিছু নাম আছে ধরে নিলাম, এখানে সবার স্টুডেন্টদের নাম, এখানে হিস্ট্রি সাবজেক্টে কে কত পেয়েছে, এখানে ম্যাথসে কে কত পেয়েছে, এখানে সায়েন্সে কে কত পেয়েছে, আর এখানে ইংলিশে কে কত পেয়েছে। আর এখানে যদি এক্সিলেন্ট হয় তাহলে এক্সিলেন্ট, আর না হলে আর আমি এখানে গ্রেড দিইনি। এবার বাকিগুলো আমি দেখাবো। এবার আমি যদি এখানে বলি যে ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে এটা হলো একটা ফর্মুলা। আর আমি যদি করি ইকুয়াল টু সাম অফ ওর সবকটা সাবজেক্টের সাম, তাহলে এটা হলো একটা ফাংশন। একটা ফাংশন বসিয়ে দিলাম, আর এখানে হলো আমি ফর্মুলা লিখলাম। এটা প্লাস মাইনাস ডিভিশন যে কোনো কিছু ফর্মুলা করা যেতে পারে। এবার হচ্ছে নেমড রেঞ্জ। এখানে ধরে নিলাম এই একটা আমার ডেটা আছে, এই ডেটার মধ্যে এই ডেটাটা আমার খুব ফ্রিকোয়েন্টলি লাগছে। এবার এই ফ্রিকোয়েন্টলি লাগছে যে ডেটাটা, সেটাকে আমি আলাদা করে যদি নাম দিয়ে রাখি তাহলে আমার সব জায়গায় রেফার করতে সুবিধা হবে। মানে সবসময় আমি এই জায়গাটাকে, এই রেঞ্জটাকে ধরে ধরে কাজ করব, সেটাকে বারবার ডিফাইন না করে আমি যদি এটাকে একটা আলাদা নাম দিয়ে রাখি সুবিধা হবে। সেক্ষেত্রে আমি এখানে যদি আমি রাইট ক্লিক করলে এখানে আসবে ডিফাইন নেম, ঠিক আছে। মেনুতে এখানে আসবে ফরম্যাট, নিউ কমেন্ট, নিউ নোট, ফরম্যাট সেল, তারপর আসবে ডিফাইন নেম। ডিফাইন নেম এখান থেকেও করা যায়। তাছাড়া এখানে যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে ডিফাইন নেমস আছে, সেই ডিফাইন নেমে এখানে গিয়ে আমি ডিফাইন নেম করতে পারি। এখানে বাই ডিফল্ট দিচ্ছি ইংলিশ, আমি ধরলাম ই। এটার স্কোপটা কতটা, এই ওয়ার্কবুক যতটা আছে ততটা, মানে এই শিট ওয়ানেও এই ফর্মুলাটা, এই স্কোপটা থাকবে। মানে এই যে আমি এটার যে নেম, এই রেঞ্জটার যে নাম দিচ্ছি ই, সেটা আমি এই ওয়ার্কশিটে গিয়েও ইউজ করতে পারি। তাহলে সেটা হচ্ছে শিট 2 এর এইচের 4 থেকে এইচের 7 অবধি এই যে রেঞ্জটা, সেটার নাম হচ্ছে ই। তাহলে আমি ডিফাইন করে দিলাম, তাহলে এটার নাম হলো ই। এটা আমি কিভাবে ইউজ করতে পারি, ধরে নিলাম এখানে আমি দিলাম ইকুয়াল টু সাম, এখানে আমি আর রেঞ্জটা না বলে আমি যদি বলি দিই ই, তাহলে ও কিন্তু আমার পুরো সামটুকু করে দিল। তাহলে আমি এইভাবে নেম রেঞ্জ দিয়ে ক্যালকুলেট করতে পারি। এইভাবে আমি যদি দেখি আমার কি কি নেম রেঞ্জ আছে, এগুলো আমার ডিফাইন্ড আছে। আমি যদি ডিলিট করতে চাই, এটাকে এরকমভাবে সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে গেল। এবার ক্লোজ করে দিলেই হবে। এবার হচ্ছে কিছু বেসিক ক্যালকুলেশন, যেমন ফাংশন আমি একটা দেখালাম, সাম ইকুয়াল টু সাম সাম অফ, এই প্রত্যেকটা সাবজেক্টে দেখালাম। এবার যদি আমি বলি সাম না করে আমি যদি এখানে সামটাকেও ডিলিট করে দিলে হয়, আর তাছাড়া আমি যদি এখানে বলি অ্যাভারেজ করেও আমি দেখতে পারি যে ওর টোটাল যে সাবজেক্ট চারটে আছে তার অ্যাভারেজ কত হচ্ছে। অ্যাভারেজ হচ্ছে 81। আর কটা সাবজেক্ট আছে যদি দেখতে চাই, তাহলে কাউন্ট যদি করতে চাই, তাহলে এটার ফাংশনটা হচ্ছে কাউন্ট। চারটে সাবজেক্ট। তো এইগুলো হচ্ছে বেসিক কিছু ফাংশন। দেখাবো
কিছু কন্ডিশনাল ক্যালকুলেশন। এবার আমি ধরে নিতে চাই যে এই যে আমার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এই সায়েন্সের সাবজেক্টগুলোর আমি সাম তখনই নেব যখন আমার হিস্ট্রিতে ও কিছু একটা কন্ডিশন আছে। তাহলে এই যে আমি কন্ডিশনটা লিখেছি সাম ইফ, তাহলে সাম ইফ আমি কি চেক করব, এই যে কন্ডিশনটা ই মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা যদি লেস দ্যান 80 হয়, মানে এখানে যে নাম্বারগুলো আছে 66, 97 হবে না, 67, 75, লেস দ্যান 80 যে নাম্বারগুলো আছে তাতে সেই সব নাম্বারে ও ম্যাথস সায়েন্সে কত পেয়েছে সেইগুলোর সাম করবে। তাহলে আমার আসছে 246, মানে 66, মানে এখানে 92 সাম হবে, 78 সাম হবে আর 76 সাম হবে। এই তিনটে সাম হয় এখানে 246 আসছে। তাহলে কন্ডিশনটা হলো ফার্স্টে হচ্ছে কোন রেঞ্জের কন্ডিশন আর কি কন্ডিশন সেটা দিতে হবে, দিয়ে এই রেঞ্জে এই কন্ডিশনটা ফুলফিল করলে এই রেঞ্জটা সামেশন হবে। এইভাবে সাম ইফটা দিতে হয়। আর আমি যদি চাই যে শুধু একটা না, আমি অনেকগুলো কন্ডিশন দিতে চাই, সেক্ষেত্রে অনেকগুলো রেঞ্জের কন্ডিশন দিতে চাই, সেক্ষেত্রে আমার হবে সাম ইফস, IFS। তাহলে সাম ইফসের ক্ষেত্রে কন্ডিশনটা উল্টে যাবে, ফার্স্টে হবে কোনটার আমি সামেশন করতে চাই, এক্ষেত্রে আমি এটারই সামেশন করতে চাই, তাহলে সেই কন্ডিশনটা সেই রেঞ্জটা ফার্স্টে হবে, তারপর যে রেঞ্জের যে কন্ডিশনগুলো আমি করতে চাই সেগুলো পরপর বসে যাবে। এখানে আমি দুটো দিয়েছি, এই রেঞ্জের গ্রেটার দ্যান 80 আর এফ রেঞ্জের গ্রেটার দ্যান 75। তাহলে হিস্ট্রিতে 80%-এর বেশি পেয়েছে আর ম্যাথসে 75%-এর বেশি পেয়েছে যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলোতে সায়েন্সের যে যে নাম্বার পেয়েছে তার সামেশন হবে। এইটা আমি কন্ডিশন দিয়েছি। সেক্ষেত্রে ইংলিশেরও একটা যদি দিতাম তাহলে এক্ষেত্রে হলো এখানে গিয়ে কমা দিয়ে আবার এই রেঞ্জটা দিতে হতো আমাকে, কমা ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন 70 দিলাম, এখানে তো সবই 70-এর ওপরে, গ্রেটার দেন 75 দিলাম, তাহলে ও কিন্তু এই রেঞ্জটাও নিয়ে নেবে। তার মানে এখানেও 75-এর ওপরে যেগুলো আছে, তার মানে এখানে তিনটে কন্ডিশন দেওয়া হলো। এবার তাহলে সামেশন করবে জি এর, কিন্তু বাকি এই তিনটের ওপর কন্ডিশন দেখবে। তাহলে সাম ইফ আর সাম ইফের ক্ষেত্রে কোনটার সামেশন করবে সেটা লাস্টে বসে আর কন্ডিশনটা ফার্স্টে বসে, আর সাম ইফসের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো কন্ডিশন, তাহলে কোনটার সামেশন হবে সেটা ফার্স্টে বসে আর কন্ডিশনগুলো কোনটার সামেশন হবে সেটা ফার্স্টে বসে, কোনটার সামেশন হবে সেটা ফার্স্টে বসে আর কোন কন্ডিশনগুলো হবে সেগুলো পরপর বসতে থাকে, আরও যতগুলো দেওয়ার দরকার সেগুলো সব পরপর বসতে থাকবে। ঠিক সেরকমভাবে সাম ইফসে যেরকম হয় সেরকমভাবে অ্যাভারেজ ইফসের ক্ষেত্রেও একইভাবে কন্ডিশন দেওয়া যায়, এবং কাউন্ট ইফের ক্ষেত্রেও একইভাবে কন্ডিশন হয়। সেক্ষেত্রেও ওই কাউন্টটা তখনই হবে যখন ওই কন্ডিশনগুলো ফিল করবে, বা অ্যাভারেজ তখনই হবে যখন ওই কন্ডিশনগুলো ফিল করবে। এবার কাউন্ট তো দেখালাম, কাউন্টের ক্ষেত্রে দেখালাম যে কটা কাউন্ট হচ্ছে সেটা দেখাতে। এবার আমি যদি চাই যে কটা নন এমটি সেল আছে, সেক্ষেত্রে ফাংশনটা হচ্ছে কাউন্ট এ দিলে নন এমটি সেল এখান থেকে এই অবধি কটা নন এমটি সেল আছে সেটা দেখিয়ে দিল। আমাকে রেঞ্জটা দিতে হয়েছে J4 to J9, J4 to J9 দিলে ওই এর মধ্যে কটা নন এমটি সেল আছে দেখিয়ে দিল। আর এখানে যদি আমি বলি কাউন্ট ব্ল্যাঙ্ক, তাহলে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেটা দেখিয়ে দিল। তো কাউন্ট এ হলো নন এমটি সেল আর এমটি সেলের জন্য কাউন্ট ব্ল্যাঙ্ক। এবার হচ্ছে এরর হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে দেখা যাক, ধরে নিলাম এই একটা টেবিল আমাদের আছে, এতে কিছু ডেটা আছে 10, 15, 20, 25, 35, না 10, 15, 20, 25। বিতে কিছু ডেটা আছে 2, 0, এখানে কিছু একটা টেক্সট, এখানে 5। এইবার আমি এখানে দিলাম
এটা বাই এটা, তাহলে এটা করতে পারলো। এবার এটা বাই এটা যেই দিলাম তখন ও কী করলো, একটা এরার দিল ডিভিশন বাই 0। যেহেতু আমরা জানি ডিভিশন বাই 0 কিছু হয় না, সেক্ষেত্রে এখানে কিন্তু এরার দেবে ডিভিশন বাই 0, এটা এক ধরনের এরার। এবার এখানে একটা কি হলো, এখানে আমি আবার দিলাম এটা বাই এটা, এক্ষেত্রে কি এরার দিল, ডিভিশন হ্যাশট্যাগ ভ্যালু। তার মানে কি, যেহেতু এখানে টেক্সট আছে, টেক্সট দিয়ে তো ডিভাইড করতে পারবে না, সেই জন্য হ্যাশ ভ্যালু দিল। আর এখানে আবার যেহেতু ডিভাইড করতে পারছে সেহেতু ডিভাইড করে দিল। তাহলে এখানে দুটো এরার আমরা দেখতে পেলাম, হ্যাশ ডিভিশন বাই 0, হ্যাশ ভ্যালু। ভ্যালুটা ঠিক হচ্ছে না কারণ এখানে টেক্সটে ডিভিশন আছে। এখানে আমরা একটা ফর্মুলা লিখেছি C20 প্লাস C17, 20 প্লাস 17। তাহলে এবার এখানে যদি আমরা কোনো কারণে এই কলামটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে এখানে একটা এরার দিচ্ছে হ্যাশ রেফারেন্স। এই হ্যাশ রেফারেন্সটা কি, এই যে আমি এখানে রেফার করেছিলাম 20, সেই 20 সেলটাই কিন্তু এখন নেই। 20 সেলটাতে এটাই হয়ে গেছে, সুতরাং যে সেলটা ছিল সেটা নেই, সেহেতু এটা এই রেফারেন্স এরারটা দিচ্ছে। এইবার এই এরারগুলোকে হ্যান্ডেল করতে গেলে আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে ইফ এরার। এখানে আমাদের যদি আমরা এরার হয় তাহলে কিছু করবে না, আর যদি হয় তাহলে কি মেসেজ দেবে সেটা আমাদের বলে দিতে হবে। তাহলে ফাংশনটা হচ্ছে ইফ এরার। ইফ এরার ফাংশনটা যদি হয় তাহলে কাজটা তো যেটা করার সেটাই করবে। যদি এরার হয়, যদি না হয় তাহলে যেটা কাজ করার সেটাই করবে, যদি এরার হয় তাহলে এরার প্রিন্ট করবে। তাহলে কি করলো, এখানে কাজটা অসুবিধা নেই তাইও এটা প্রিন্ট করে দিল। এবার এক্ষেত্রেও আমি একই জিনিস দিয়েছি, এটা বাই এটা, যদি হয় তাহলে এটা করে দেবে, যদি না হয় তাহলে এরার প্রিন্ট করবে। এক্ষেত্রে কিন্তু এরার প্রিন্ট করে দিল। এখানেও আমি দিয়েছি যদি হয় তাহলে এটা করবে, যেহেতু নয় এরার দিয়েছে সেহেতু আমি বলেছি এখানে এরার প্রিন্ট না করে 0 প্রিন্ট করতে, তাহলে ও 0 প্রিন্ট করে দিল। 0 এখানে টেক্সট হিসেবে প্রিন্ট হয়েছে, এখানে আমি 0 হিসেবে প্রিন্ট করলাম। তাহলে কি হবে, যখন আমরা কোনো কিছু নিয়ে সামেশন করব, এখানে যদি আমার থাকতো সব কিছুর ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে কিন্তু ও সামেশন করতে পারছে। কিন্তু এখানে যদি আমি এরার দিতাম তাহলে কিন্তু ও সামেশনটা করতে পারতো না। তাই জন্য যখন অনেক ডেটা থাকে এবং এরার হওয়ার চান্স থাকে, তখন আমরা সেক্ষেত্রে যদি কিছু একটা বাই ডিফল্ট ভ্যালু হিসেবে কিছু দিয়ে রাখি, তাহলে আমাদের আলটিমেট রেজাল্টের ক্ষেত্রে কিছু প্রবলেম আসবে না। তো এইভাবে আমরা এরারগুলোকে হ্যান্ডেল করতে পারি। এবার এই এরারের ক্ষেত্রে দেখি, এখানেও যদি আমরা লিখে দিই if error তাহলে যদি না হয় তাহলে এটা, আর যদি হয় তাহলে প্রিন্ট করবে এরার। তাহলে যদি না হয় তাহলে 35 প্রিন্ট করলো। এবার আমি যদি এটাকে ডিলিট করি তাহলে হ্যাশ রেফ আসার কথা, আমি এবার ডিলিট করে দিলাম, ও কিন্তু এরার দিয়ে দিল। তাহলে এক্ষেত্রেও আমি কিন্তু এরারটাকে হ্যান্ডেল করতে পারলাম। তাহলে এরারটাকে হ্যান্ডেল করার এই হচ্ছে প্রসেস। আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।